মে ২০২৪ বেঙ্গালুরুর সিটি এলাকার মর্থাহাল্লিতে থাকা ২৮ বছরের কৃতিকা রেড্ডির জীবনে তখন যেন উৎসবের হাওয়া বইছিল। জম্মু ও কাশ্মীরের মনোমুগ্ধকর ৬টি ভিন্ন লোকেশনে তার প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছিল, আর সেই ছবিগুলো দেখে কৃতিকার বাবা মা খুশিতে যেন আত্মহারা হয়ে পড়ছিলেন। রেড্ডি পরিবারের বহুদিনের স্বপ্ন ছিল তাদের ছোট মেয়ে কৃতিকা, যাকে তারা পড়াশোনা করিয়ে ডার্মাটোলজিস্ট বানিয়েছেন, তার বিয়ে যেন একটি ভালো মর্যাদা সম্পন্ন পরিবারে হয়। আর সেই স্বপ্ন যেন বাস্তবে রূপ নিতে চলেছে, কারণ কৃতিকার বিয়ে ঠিক হয়েছিল মহেন্দ্র রেড্ডির সঙ্গে, যিনি পেশায় নিজেও একজন ডাক্তার। জম্মু কাশ্মীরের বরফ ঢাকা পাহাড়, নদী, উপত্যকা সবকিছুর মাঝে দাঁড়িয়ে কৃতিকা আর মহেন্দ্রের ছবিগুলোয় তাদের সম্পর্কের মধুরতা ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিচ্ছিল। আর সেই দৃশ্য দেখে রেড্ডি পরিবারের আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠছিল। অবশেষে সেই প্রতীক্ষার দিন চলে এলো। ২৬ মে ২০২৪ কৃতিকা এবং মহেন্দ্রের বিয়ে হল রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে। এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছিল যে পুরো শহর জুড়ে তা নিয়ে আলোচনা চলছিল। আর হবে নাই বা কেন, রেড্ডি পরিবার তাদের মেয়ের বিয়েতে প্রায় ১ কোটি টাকারও বেশি খরচ করেছিলেন, আর সেই কারণেই এটি শহরের অন্যতম গ্র্যান্ড ওয়েডিং হিসাবে পরিচিত হয়ে ওঠে। শুধু এতটুকুই নয়, কন্যাদানের সময় রেড্ডি পরিবার তাদের মেয়ে ও জামাইকে ৩ কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি উপহার দিয়েছিলেন। কিন্তু এখানেই উপহারের ধারা থেমে যায়নি। মেয়ের বিয়ের প্রথম ম্যারেজ অ্যানিভার্সারির আনন্দে মহেন্দ্র কৃতিকার নতুন ক্লিনিক স্কিন অ্যান্ড স্ক্যালপেল সেট আপ করতেও তারা আর্থিক সাহায্য করেন। এই ক্লিনিকটির উদ্বোধনের দিন ঠিক হয়েছিল ৪ মে ২০২৫। কিন্তু যেই মেয়েকে কয়েক মাস আগেই তারা খুশির আশীর্বাদ দিয়ে ঘর থেকে বিদায় করেছিলেন, সেই মেয়ে কিছুদিন পর তাদের চোখের সামনে তাদেরই বাড়িতে যন্ত্রণায় ছটপট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এমন দুঃস্বপ্ন তারা কোনোদিন কল্পনা করেননি। ক্লিনিক উদ্বোধনের মাত্র ১০ দিন আগে ২৪ এপ্রিল ২০২৫-এ কৃতিকার মৃত্যু প্রথমে সবার কাছে স্বাভাবিক মনে হয়েছিল। কেউই বুঝতে পারেনি যে এই মৃত্যুর আড়ালে লুকিয়ে আছে এমন নিষ্ঠুর সত্য যা পরবর্তীতে সবাইকে শিহরিত করবে। ঘটনার ৬ মাস পর একটি খামের ভেতর বন্দি থাকা প্রতারণার আসল চেহারা যখন বাইরে এলো, তখন তা মানুষের হৃদয় যেন বজ্রাঘাতের মতো নেমে এলো। পুরো ঘটনায় উঠে এলো এমন এক গল্প যেখানে মিশে আছে প্রতারণা, মিথ্যে, লোভ আর রক্ত দিয়ে লেখা বিশ্বাসঘাতকতা। শোতে আপনাকে স্বাগতম, এবং আপনি দেখছেন কৃতিকার রেড্ডির রহস্যময় কেস। সাল ২০২৩। বেঙ্গালুরুর মরথাহাল্লিতে বসবাসকারী রিটায়ার্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মণি রেড্ডি এবং আইনজীবী সৌজন্যা রেড্ডি তখন তাদের ছোট মেয়ে কৃতিকার বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজছিলেন। তাদের বড় মেয়ে নিকিতা, যিনি একজন রেডিওলজিস্ট, তার বিয়ে ইতোমধ্যেই হয়ে গিয়েছিল। কৃতিকা ছোটবেলা থেকেই পড়ালেখায় দারুণ মেধাবী ছিল। ডাক্তার হওয়া ছিল তার একমাত্র স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সে ব্যাঙ্গালোর থেকে MBBS-এ টপ করে, এরপর রায়চুর থেকে MD সম্পন্ন করে ডার্মাটোলজিতে ডিপ্লোমা নেয়। তারপর ভিক্টোরিয়া হাসপাতালে ডার্মাটো সার্জারি নিয়ে ফেলোশিপ শুরু করে। কৃতিকা শুধু একজন উজ্জ্বল ডার্মাটোলজিস্টই ছিল না, সেই ছিল অত্যন্ত মিষ্টি, নম্র, বাস্তববাদী স্বভাবের মানুষ। তার এই আচরণেই ভিক্টোরিয়া হাসপাতালে তার অনেক ভালো বন্ধু তৈরি হয়েছিল। আর সেই বন্ধুরাই একদিন কৃতিকার পরিচয় করিয়ে দেয় একই হাসপাতালের ডাক্তার মহেন্দ্র রেড্ডির সঙ্গে। তখন কেউই ভাবতে পারেনি যে এই ছোট্ট পরিচয় ভবিষ্যতে এক বিশাল গল্পের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। মহেন্দ্র রেড্ডি একজন মর্যাদাশালী পরিবারের সদস্য। তিনি জেনারেল মেডিসিনে MBBS ও গ্যাস্ট্রো সার্জারিতে MS সম্পন্ন করে ইতোমধ্যেই একজন পরিচিত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হয়ে উঠেছিলেন। তার বাবা শ্রীনিবাস রেড্ডি বালাজি মেডিকেল নামে একটি ফার্মেসি পরিচালনা করতেন এবং মা ছিলেন গৃহিণী। মহেন্দ্রর যমজ ভাই নাগেন্দ্র একজন ডাক্তার, আর তাদের বড় ভাই রাঘব রেড্ডি ছিল সার্জিক্যাল ডিস্ট্রিবিউশনের একটি এজেন্সি। হাসপাতালের কমন ফ্রেন্ডের মাধ্যমে শুরু হওয়া মহেন্দ্র কৃতিকার সেই প্রথম পরিচয় খুব দ্রুতই বন্ধুত্বে রূপ নেয়, আর সময়ের সাথে সেই বন্ধুত্বেই দেখা দেয় আরও গভীর অনুভূতি। উভয়েই একে অপরকে জীবনের সঙ্গী হিসাবে ভাবতে শুরু করে। তাই বেশি দিন অপেক্ষা না করেই তারা নিজেদের পরিবারে বিয়ের কথা জানায়। অল্প কিছুর মধ্যেই দুই পরিবার দেখা করে, একে অপরকে পছন্দ করে এবং সবার সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত পাকাপাকি হয়ে যায়। বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশ্যুটের জন্য মহেন্দ্র কৃতিকা বেছে নেন জম্মু ও কাশ্মীরের মনোমুগ্ধকর লোকেশনগুলোকে, আর সেখান থেকেই শুরু হয় তাদের ফিল্মি স্টাইলের শ্যুট। কখনো শ্রীনগরের ডাল লেকের কাঠের সেতুতে হাত ধরা, কখনো শিকারায় বসে একে অপরকে আলিঙ্গন,
আবার কখনো দ্রুম ওয়াটারফল, সোনমার্গ আর গুলমার্গের বরফ ঢাকা উপত্যকায় ক্যামেরার সামনে ধরা পড়া তাদের হাসি, প্রেম আর একসাথে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন, সব মিলিয়ে যেন সিনেমার দৃশ্যের মতোই জমকালো শুটিং চলতে থাকে। এরপর দুজনে গিয়েছিলেন শ্রী শঙ্করাচার্য মন্দিরে আশীর্বাদ নিতে। তারপর শ্রীনগরের হজরত বল দরগাহের সামনে তাদের প্রি ওয়েডিং শ্যুটের শেষ অংশটি সম্পন্ন হয়। প্রতিটি ফ্রেমে মহেন্দ্র আর কৃতিকার মধ্যকার ভালোবাসা, তাদের বোঝাপড়া আর সম্পর্কের গভীরতা যেন চোখে লেগে থাকত। সবাই তাদের দেখে একদম আদর্শ দম্পতির মতোই ভাবছিল। অবশেষে এলো সেই বিশেষ দিন, ২৬ মে ২০২৪। যখন কৃতিকা এবং মহেন্দ্রের রাজকীয় বিয়ে সম্পন্ন হয়। আনন্দে আপ্লুত মুনি রেড্ডি নিজের জামাই মেয়েকে ১৫০০ স্কোয়ার ফিটের ৩ কোটি টাকার বিলাসবহুল বাড়ি উপহার দিয়ে চোখ ভেজা হাসিতে মেয়েকে বিদায় দেন। কৃতিকা জীবনের এই নতুন অধ্যায় নিয়ে ভীষণ খুশি ছিল। বিয়ের পর সে মহেন্দ্রের মা বাবার সঙ্গে থাকতে শুরু করে আর খুব যত্ন করে সবার দেখাশোনা করত। কয়েক সপ্তাহ পর এই নবদম্পতি সাউথ আফ্রিকা হানিমুনে যায়, যেখানে তারা একে অপরের সঙ্গে সুন্দর সময় কাটায়। ফিরে এসে দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়ে। দুজনেই ডাক্তার, দিনভর রোগী দেখা, চিকিৎসা, হাসপাতালের ব্যস্ততা, সব শেষে রাতে তারা আবার একে অন্যের সঙ্গে সময় কাটাত। সম্পর্কের সবকিছুই তখন পর্যন্ত ঠিকই চলছিল। কিন্তু কয়েক মাস পর কৃতিকার শরীর আবার খারাপ হতে শুরু করে। বিয়ের আগেই সে গ্যাস্ট্রিক ও মেটাবলিক ডিসঅর্ডারে ভুগত। খাবার পর বমি হতো। সেই পুরনো সমস্যায় আবার ফিরে আসে। এই সবের মাঝেও মহেন্দ্র সবসময় কৃতিকার পাশে ছিল। ডাক্তার হিসেবে সে নিজেই কৃতিকার চিকিৎসা করত। ডিউটিতে থাকলেও ফোনে বা মেসেজে তার শারীরিক অবস্থার খোঁজ নিত। কৃতিকার যখনই অস্বস্তি, বমি ভাব বা ক্লান্তি অনুভব হতো, মহেন্দ্র তাকে শান্ত করত, বলতো, ওষুধ কাজ করছে, তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। সে তাকে যত্ন করত, বুঝিয়ে বলতো আর সব সময় পাশে থাকার চেষ্টা করত। ছোট মেয়ের প্রতি মহেন্দ্রর এমন যত্নশীলতা দেখে রেড্ডি পরিবারও নিঃশ্বাস ফেলেছিল স্বস্তির। তাদের মনে হয়েছিল, হ্যাঁ, আমাদের মেয়ে সত্যিই একজন ভালোবাসার দায়িত্বশীল জীবন সঙ্গী পেয়েছে। এই কারণেই তারা মহেন্দ্রকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। কৃতিকার শারীরিক অবস্থা একটু ভালো হতেই সে আবার রোগী দেখা শুরু করে। মহেন্দ্র সবসময় তার পাশে থেকেছে। হেলথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্র্যাকটিসের ব্যস্ততা, দুজনেই যেন একে অপরের শক্তি ছিল। জীবন আবার ঠিক আগের ছন্দে ফিরে এসেছিল। আর মাত্র ১ মাস পরই ছিল তাদের প্রথম বিবাহ বার্ষিকী। তবে তার আগেই তারা একটি নতুন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চলেছিল। নিজেদের নতুন ক্লিনিক স্কিন অ্যান্ড স্ক্যালপেলের উদ্বোধন। ৪ মে ২০২৫ তারিখটি ঠিক হয়ে গিয়েছিল। এই ক্লিনিকের প্রতিটি ইট, প্রতিটি কাঠামো যেন রেড্ডি পরিবারের আশীর্বাদে তৈরি হয়েছিল। কৃতিকা মহেন্দ্রকে উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্য মুনি রেড্ডি নিজ হাতে এটি গড়েছিলেন। কিন্তু এই নতুন শুরু হওয়ার আগে জীবনের বইয়ের এমন এক অধ্যায় উল্টে যেতে চলেছিল, যা সমস্ত সুখ স্বপ্নকে মুহূর্তে ছাই করে দেবে। ২১ এপ্রিল ২০২৫, গুঞ্জুর ভিলেজে মহেন্দ্রের রেসিডেন্স। ক্লিনিকের উদ্বোধনের প্রায় ২ সপ্তাহ আগে কৃতিকার হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হয়। অবস্থার অবনতি হতে দেখে মহেন্দ্র নিজেই তার কন্ডিশন পরীক্ষা করে কিছু ইঞ্জেকশন দেয়। পরের দিন ২২ এপ্রিল কৃতিকার আবার হাসপাতালের ডিউটিতে যাওয়ার কথা ছিল। তাই কৃতিকার অবস্থা দেখে মহেন্দ্র তাকে তার মায়েদের বাড়িতে রেখে আসে, যেন সেখানে সবাই মিলে আরও ভালোভাবে তার যত্ন নিতে পারে। সন্ধ্যায় কাজ শেষ করে মহেন্দ্র শ্বশুর বাড়িতে চলে আসে। রাতে সবাই যখন একসঙ্গে ডিনারে বসে, তখন কৃতিকার বাবা মহেন্দ্রকে জিজ্ঞেস করেন, কৃতিকার ঠিক কী সমস্যা আর তুমি তাকে কি কি ইঞ্জেকশন দিচ্ছ? মহেন্দ্র শান্তভাবে উত্তর দেয়, সে গ্যাস্ট্রিকের জন্য প্যান্টাপ্রাজল আর জ্বরের জন্য প্যারাসিটামল দিচ্ছে। এ কথায় পরিবার একটু নিশ্চিন্ত হয়, কারণ বিয়ের পর থেকেই কৃতিকার চিকিৎসা মূলত মহেন্দ্রই দেখছিল। দুদিন পর ২৪ এপ্রিল ২০২৫ সকালে প্রায় ৭:৩০ মহেন্দ্র কৃতিকাকে জাগাতে যায়। কিন্তু তাকে স্পর্শ করতেই বুঝতে পারে কৃতিকা সম্পূর্ণ অসাড়, কোনো সাড়া নেই। মহেন্দ্র আতঙ্কে চিৎকার করে শ্বশুর শাশুড়িকে ডাকে। সবাই মিলে এক মুহূর্ত দেরি না করে কৃতিকাকে দ্রুত কাবেরী হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু যার ভয় ছিল সত্যি তাই ঘটল। ডাক্তাররা ঘোষণা করেন কৃতিকা আর বেঁচে নেই। এক মুহূর্তের জন্যও কেউ বিশ্বাস করতে পারেনি। মনে হচ্ছিল যেন খুব খারাপ একটি স্বপ্ন দেখছে, আর একটু পরেই তা ভেঙে যাবে। কিন্তু সত্য স্বীকার করতে না করতেই সবাই ভেতর থেকে ভেঙে পড়ে। বুকের ভেতর যেন কেউ ধারালো ছুরি বসিয়ে দিয়েছে, এমনই যন্ত্রণা চারদিকে ছড়িয়ে পড়ে। পুরো রেড্ডি পরিবার শোকে স্তব্ধ হয়ে যায়, অশ্রুসিক্ত চিৎকারে ঘর ভেসে যায়। কৃতিকাকে হারিয়ে মহেন্দ্র ভেঙে পড়ে। চোখের পানি থামছিল না তার। সে নিজেকেই দোষ দিতে থাকে, আমি তাকে বাঁচাতে পারলাম না, যদি আর কিছু করতে পারতাম। কৃতিকাকে এত কম বয়সে, তাও কোনো পরিষ্কার কারণ ছাড়াই হারিয়ে ফেলা, এটা পরিবারের জন্য যেমন অসহ্য ছিল, তেমনি ডাক্তারদের কাছেও বিষয়টি অস্বাভাবিক মনে হয়েছিল। তাই তারা পরিবারকে পোস্টমর্টেম করানোর পরামর্শ দেন। যেহেতু কৃতিকার শেষ মুহূর্তগুলো পরিবারের সাথেই কেটেছিল এবং তার শারীরিক অবস্থা আগেই খুব খারাপ ছিল, তাই সবাই ভেবেছিল হয়তো অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে। এই ভেবে পরিবার পোস্টমর্টেম না করানোর সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়ছিল। কিন্তু কৃতিকার বড় বোন নিকিতা এই সিদ্ধান্তে সম্মত ছিলেন না। তিনি দৃঢ়ভাবে চেয়েছিলেন কৃতিকার সত্যিকার কি হয়েছিল তা জানা প্রয়োজন। তাই পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি পোস্টমর্টেমের জন্য জোর দেন। পরিবার তখন বেদনার ভারে নত হয়ে সবকিছুকে ভাগ্যের সিদ্ধান্ত ভেবে নিয়েছিল। তবুও তারা নিকিতার সিদ্ধান্তের বিরোধিতা করেনি। এরপর হাসপাতালের পক্ষ থেকে মারাথাহাল্লি পুলিশের সাথে মিলিয়ে মেডিকো লিগ্যাল কেস ফাইল করা হয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যু বা আনন্যাচুরাল ডেথ রিপোর্ট দায়ের করে। পোস্টমর্টেম সম্পন্ন হওয়ার পর কৃতিকার শরীরের স্যাম্পেলগুলো FSL অর্থাৎ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়। পোস্টমর্টেম শেষ হলে কৃতিকার দেহ পরিবারকে ফিরিয়ে দেওয়া হয় এবং তারা শেষকৃত্যের প্রস্তুতি নিতে শুরু করে। যে মেয়ের কয়েক মাস আগেই বিদায় হয়েছিল হাসি আনন্দে, আজ তার শেষ যাত্রা দেখে পরিবারের কান্না কোনোভাবেই থামছিল না। কৃতিকাকে হারানোর ব্যথা তো ছিলই, কিন্তু তার সাথে মহেন্দ্রর শোকও তারা সহ্য করতে পারছিল না। যে জামাই তাদের মেয়েকে এত ভালোবাসত, আজ মাত্র 1 বছরের মাথায় তাকে চিরতরে হারিয়ে ফেলেছে। তাই পরিবার মহেন্দ্রকে সময় দিয়েছে, যাতে ধীরে ধীরে সে এই দুঃখ সামলে উঠতে পারে। কয়েকদিন পর পোস্টমর্টেম রিপোর্ট এলো এবং তাতে কোনো অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। অবশেষে সবাই মনে একটু শান্তি পেল। কৃতিকার মৃত্যু সম্ভবত স্বাভাবিক কারণেই হয়েছিল। তবু এই মৃত্যু কৃতিকার মা বাবার জীবনকে ভেঙে চুরমার করে দিয়েছিল। তাদের এতটুকু শক্তি ছিল না যে মারাথাহল্লির সেই বাড়ির ভেতর পা রাখবে। যে ঘর তারা আদর করে কৃতিকাকে দিয়েছিলেন, সেই ঘরে ঢুকলেই মনে হতো কৃতিকা যেন এখনও কোথাও রয়েছে। তার শৈশব থেকে বিয়ে পর্যন্ত একটার পর একটা স্মৃতি ফোড়ার মতো বুকের ভেতর বিঁধে উঠত। এই কারণেই মৃত্যুর 3 মাস পর কৃতিকার বাবা মণি রেড্ডি 3 কোটি টাকার সেই বাড়িটি একটি NGOকে দান করে দেন। বাড়ির বাইরে লাগিয়ে দেওয়া হয় একটি নেমপ্লেট, ইন মেমোরি অফ ডক্টর কৃতিকা M রেড্ডি। একদিকে পরিবার কৃতিকার স্মৃতির সঙ্গে লড়ে যাচ্ছিল, অন্যদিকে কৃতিকার স্বামী মহেন্দ্র রেড্ডি ধীরে ধীরে একদম অন্য মানুষ হয়ে উঠতে শুরু করল। তার ইনস্টাগ্রামে বদলে যাওয়া পোস্ট, স্ট্যাটাস, এমনকি পুরো অ্যাকাউন্ট, সবকিছু যেন অন্যরকম গল্প বলছিল। কৃতিকারের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই মহেন্দ্র স্ক্যাল্প আর্টিস্ট নামের একটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলে, যার জয়নিং ডেট থেকেই সেটা বোঝা যায়। পরে সেই ইউজারনেম বদলে স্ক্যাল্পেল আর্টিস্ট থেকে নোম্যাডিক সার্জন রাখে। এই নতুন অ্যাকাউন্টে কৃতিকার একটি ছবিও পোস্ট করা হয়নি, বরং প্রথম স্ট্যাটাসেই সে একটি উক্তি লিখেছিল, এভরিডে পাসড বাই মেক্স ইচ ওয়ান আ ডিফারেন্ট পারসন। একটি বাক্য, কিন্তু সেই বাক্যের আভাস যেন অনেক গভীর। এর মানে হলো প্রতিটি পেরিয়ে যাওয়া দিন আমাদের সবাইকে একটু একটু করে বদলে ফেলে, অন্য মানুষ বানিয়ে দেয়। বাকিদের কথা জানা নেই, কিন্তু মহেন্দ্র সত্যিই যেন এক সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হচ্ছিল। জুলাই মাসে সে তার প্রথম ইনস্টাগ্রাম পোস্ট দেয়, যেখানে তাকে তামিলনাড়ু ঘুরতে দেখা যায়। আগস্টে সে চলে যায় সেশেলসের প্রাসলেন আইল্যান্ডে, আর সেপ্টেম্বরের দিকে তাকে দেখা যায় গোয়ায় ছুটি কাটাতে। প্রতিটি ছবিতেই তার মুখে অদ্ভুত এক প্রশান্তি, খুশির ছাপ।
যেন শোক, কষ্ট কিংবা বিচ্ছেদের কোনো ছায়াই তাকে স্পর্শ করছে না। 15ই সেপ্টেম্বর অর্থাৎ কৃতিকার মৃত্যুর প্রায় 5 মাস পর আপলোড করা গোয়ার এক ছবিতে সে লিখল, মেবি গড ইজ রিরাইটিং দ্য বেটার ভার্সন অফ দ্য বেস্ট পেজেস টু মেক ইট মার্ভেলাসলি অ্যামেজিং। মানে হয়তো ঈশ্বর আমার জীবনের সেরা অধ্যায়গুলোকে আরও নিখুঁত ও বিস্ময়কর করে তুলতে নতুনভাবে লিখে দিচ্ছেন। একজন স্বাভাবিক মানুষ যে তার স্ত্রীকে সত্যিকারের ভালোবাসত, সে স্ত্রীকে হারানোর পর প্রথমেই জীবনের ওপর রাগ ঝাড়ে, অভিযোগ করে, তার মনে বারবার ঘুরপাক খায় যে এটা আমার সাথেই কেন হলো। এমন সময় একজন মানুষের মধ্যে ভেঙে পড়া, হাহাকার, তীব্র ক্ষোভ সবই দেখা যায়। কিন্তু মহেন্দ্র সম্পূর্ণ উল্টো পথ বেছে নিচ্ছিল, যেন দুঃখের বদলে সে আনন্দে ডুবে যাচ্ছে, যেন হারানোই তাকে আরও মুক্ত করে দিয়েছে, যেন কৃতিকার মৃত্যু তার জীবনে কোনো শোক নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। স্ত্রীকে হারানোর মাত্র 5 মাসের মাথায় মহেন্দ্র নিজের জীবনের এই সময়টাকেই ভালো অধ্যায় বলে বর্ণনা করছিল। সে লিখছিল, ঈশ্বর নাকি তার জীবনের সেরা পৃষ্ঠাগুলোকে আরও দারুণভাবে সাজিয়ে নতুন করে লিখে দিচ্ছেন। এসব জানার পরও যদি কেউ ভাবেন যে মহেন্দ্র হয়তো নিজের মতো করে শোক কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাহলে সে মহেন্দ্রের আসল মুখ চিনতেই পারেনি। কারণ এই বর্ণিল সুখ, এই ঘুরে বেড়ানো, এই হাসি সব কিছুই এক ভয়ঙ্কর সত্যকে মাটির নিচে পুঁতে ফেলার পরের উদযাপন ছিল। এমন এক সত্য যা চেপে রেখে সে সবার চোখে ধুলো দিয়েছিল। 2024 সালে কৃতিকার সঙ্গে বিয়ের পর সত্যি মহেন্দ্র খুশি ছিল, কারণ এই বিয়ে হয়েছিল তার নিজের ইচ্ছায়। বিয়ের শুরুর দিকটায় যখনই কৃতিকা অসুস্থ হয়ে পড়ত, মহেন্দ্র তাকে যত্ন করে সামলাত। কিন্তু কৃতিকা বিয়ের আগেই গ্যাস্ট্রিক ও মেটাবলিক ডিসঅর্ডারে ভুগছিল, তাই অল্প খাবারেও তার সমস্যা বেড়ে যেত, আর তখন তাকে বারবার বমি করতে হতো। বাড়িতে বিষয়টি নিয়ন্ত্রণ করা গেলেও সামাজিক অনুষ্ঠানে গেলে পরিস্থিতি জটিল হয়ে উঠত। যখনই বাইরে কোথাও কৃতিকার বমি শুরু হতো, মহেন্দ্রর মুখে বিব্রত ভাব স্পষ্ট হয়ে উঠত, যেন সে নিজের স্ত্রী নয়, নিজের সম্মান হারিয়ে ফেলছে। তারপর একদিন এমন এক ঘটনা ঘটল যা মহেন্দ্রকে ভেতর থেকে কাঁপিয়ে দিল, যেন তার অহংকারে সরাসরি আঘাত করল। একদিন এক ফাংশনে আবারও কৃতিকার বমি হয়ে যায়। মুহূর্তটা সামলানোর আগেই মহেন্দ্রর কয়েকজন বন্ধু হাসতে হাসতে ঠাট্টা করে বলে ওঠে, তুই তো দেখে একটা অসুস্থ মেয়েকেই বিয়ে করে এনেছিস। এই কথাটা মহেন্দ্রর বুকের ভেতর সরাসরি ছুরি হয়ে বিঁধেছিল। ঠিক এই দিনটি তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তার মনে হতে থাকে কৃতিকার পরিবার ইচ্ছে করেই কৃতিকার স্বাস্থ্য সমস্যা লুকিয়ে তাকে প্রতারিত করেছে। এরপর এমন আরও কিছু ঘটনা ঘটতে থাকে, আর প্রতিটি ঘটনা মহেন্দ্রর মনে কৃতিকার প্রতি অবজ্ঞা ও ঘৃণার নতুন আগুন জ্বালিয়ে দিত। ধীরে ধীরে সেই ঘৃণা জমতে জমতে একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে দাঁড়িয়ে মহেন্দ্র নিজের মনে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক কৃতিকাকে তার জীবন থেকে সরাতে হবে। প্রথমে তার মাথায় আসে ডিভোর্সের কথা, কিন্তু ডিভোর্স মানেই সমাজে সম্মান নষ্ট হওয়া, মানুষের তির্যক কথা, আর সবচেয়ে বড় কথা প্রপার্টির অংশ হাতছাড়া হওয়ার ভয়। এইসব হিসেব তার মাথায় এতটাই ভার হয়ে বসেছিল যে সে মুহূর্তের মধ্যেই বিচ্ছেদের চিন্তা বাদ দিয়ে দেয়। যদিও কৃতিকার প্রতি তার মনে ঘৃণা বাড়ছিল, তবুও সে একবারও বাইরে থেকে তা প্রকাশ হতে দেয়নি, বরং এমন অভিনয় করত যেন সে এক দায়িত্বশীল ও যত্নবান স্বামী। কৃতিকা যখন শরীর খারাপ থাকা সত্ত্বেও নিজের রোগীদের দেখতে যেত, তখন মহেন্দ্র বাইরে থেকে উদ্বিগ্ন স্বামীর মতো আচরণ করত, তার খোঁজ নিত, ওষুধ দিত, পাশে থাকত। কিন্তু ভেতরে ভেতরে সে দমবন্ধ হয়ে যাচ্ছিল, যেন প্রতিটি মুহূর্তে নিজের দাম্পত্য জীবনকে একটা বোঝা হিসেবে টানছে। তার উপর আরেকটা বিষয় মহেন্দ্রকে আরও বেশি ব্যথিত করছিল। কৃতিকা ঘরের ছোট থেকে ছোট সিদ্ধান্ত নিজের বাবার সঙ্গে আলোচনা করে নিত। এই অভ্যাস মহেন্দ্রর অহংবোধে এমনভাবে আঘাত করতে লাগল যে সে মনে মনে ক্ষতবিক্ষত হয়ে উঠল। এই আঘাত, এই অপমান বোধ আর কৃতিকার প্রতি জমে থাকা বিরক্তিই তাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল, যেখানে দাঁড়িয়ে সে এক শয়তানি পরিকল্পনার বীজ বুনতে শুরু করেছিল। যেন কেউ তাকে বারবার বলে দিচ্ছিল, তোর স্ত্রীর জীবনে তোর কোনো গুরুত্বই নেই। এই অনুভূতি, এই ক্ষতবিক্ষত অহংবোধ আর জমে থাকা হতাশা মহেন্দ্রর ভেতরে ঘৃণার এক প্রলয়ঙ্করী ঝড় তুলতে শুরু করল। আর ঠিক তখনই একদিন তার দুষ্ট কুচিন্তায় ভরা মাথায় জন্ম নিল এক ভয়াবহ ভাবনা, যদি কৃতিকা না থাকে তাহলে আমি তো সেই মেয়েটির সঙ্গে জীবন কাটাতে পারব,
যাকে কৃতিকার আগে বিয়ে করার কথা ভেবেছিলাম। প্রথমে এই ধারণাটি খুব ক্ষীণভাবে তার মনে এসেছিল, কিন্তু দিন গড়াতে গড়াতে ঠিক সেই বীজ তার ভিতরেই শিকড় গেড়ে এমনভাবে বসে গেল যে মহেন্দ্রর কাছে কৃতিকার বেঁচে থাকা মানেই তার সুখের পথে এক বিশাল কাঁটা বলে মনে হতে লাগল। এবং সেখানেই আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত, একটি সিদ্ধান্ত যা একজন স্বামীর নয়, এক শয়তানি মনুষ্যের। মহেন্দ্র পরিকল্পনা শুরু করল কৃতিকাকে হত্যা করার। মহেন্দ্র ছিল অত্যন্ত চতুর, ধূর্ধন্দর এবং হিসেবী, তাই সে কখনোই প্রকাশ্যে কোনো সন্দেহ জাগায়নি, বরং যত্ন আর ভালোবাসার মুখোশ পরে সে কৃতিকাকে নানা ধরনের ওষুধ দিতে শুরু করল। এরপর প্রতিটি ওষুধের প্রতিক্রিয়া বুঝতে কৃতিকাকে নিয়মিত মেসেজ করত। কেমন লাগছে? ঘুম পেয়েছে? দুর্বল লাগছে? পেটে ব্যথা আছে? এই সব প্রশ্নের আড়ালে সে আসলে পর্যবেক্ষণ করছিল ওষুধগুলো কিভাবে কৃতিকাকে প্রভাবিত করছে। কৃতিকার হৃদয়ে মহেন্দ্রর প্রতি ছিল এক অগাধ ভালোবাসা আর অন্ধ বিশ্বাস, আর সেই অমূল্য বিশ্বাসকেই মহেন্দ্র সবচেয়ে নোংরাভাবে ব্যবহার করছিল, যেন যত্নের নাম করে আদতে ধীরে ধীরে নিজের স্ত্রীকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। এই মায়ার আবরণে ঢেকে রাখা প্রতিটি প্রশ্ন, প্রতিটি ওষুধই ছিল তার অন্ধকার পরিকল্পনার অংশ, এক পরিকল্পনা যার শেষ গন্তব্য ছিল কৃতিকাকে চিরতরে সরিয়ে দেওয়া। যখন মহেন্দ্র মুখে ভালোবাসার মুখোশ পরে ভেতরে ভেতরে কৃতিকাকে প্রতিনিয়ত প্রতারণা করছিল, তখন উল্টো কৃতিকা আর তার পরিবার মনে করতে লাগল মহেন্দ্র তো কৃতিকাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, এমন জামাই তো ছেলেরই মতো। এই ভুল ধারণাই মহেন্দ্রর জন্য ছিল সবচেয়ে বড় সুবিধা, কারণ কৃতিকার বাবা মা তাকে যেভাবে আপন করে নিয়েছিলেন, মহেন্দ্র সেই বিশ্বাসকেই অস্ত্রের মতো ব্যবহার করতে শুরু করল। একদিন সে কৌশলে কৃতিকার বাবার সামনে হাসপাতাল বানানোর দাবি রাখল। এক মুহূর্ত ভেবে দেখুন, বাইরে থেকে ভদ্র, শান্ত, আদর্শ স্বামী, কিন্তু ভেতর থেকে কত বড় লোভী আর স্বার্থপর মানুষ ছিল মহেন্দ্র। মহেন্দ্রর এই উদ্দেশ্যের বিষয়ে কিছুই জানতেন না কৃতিকার বাবা মুনি রেড্ডি, তাই খুব শান্তভাবে তিনি মহেন্দ্রকে পরামর্শ দিলেন, আগে তোমাদের জন্য ক্লিনিক খুলে দিই, অভিজ্ঞতা হোক, তারপর বড় কিছু ভাবা যাবে। কিন্তু ঠিক এই জবাবই মহেন্দ্রর ভিতরের আগুনে আরও ঘি ঢেলে দিল। যা তিনি চেয়েছিলেন তা না পেয়ে তার ভিতরের ঘৃণা, অহংবোধ আর লালসা আরও জ্বলে উঠল। তার মনে তখন একটাই কথা, ঠিক আছে, এখন শুধু একটা সুযোগ চাই, মাত্র একবার সুযোগ পেলেই সবকিছুর শেষ করে দেব। এবং সেই সুযোগ এসে গেল 21শে এপ্রিল 2025, মহেন্দ্রের রেসিডেন্স গুঞ্জুর ভিলেজ। সেদিন ভোরে কৃতিকার পেটে এমন অসহ্য ব্যথা শুরু হলো যে সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। ব্যথায় কাঁপা কণ্ঠে সে মহেন্দ্রকে ডাকল, দয়া করে বাঁচাও, খুব ব্যথা করছে। এই মুহূর্ত, ঠিক এই মুহূর্তটিরই তো মহেন্দ্র দিনগুণে অপেক্ষা করছিল। সে তৎক্ষণাৎ ডাক্তারির ভান করে কৃতিকার ব্যথা ডায়াগনোস করতে লাগল। তারপর অত্যন্ত শান্ত গলায় বলল, ব্যথা কমানোর জন্য কয়েকটি ইনজেকশন দিতে হবে। আর সেই কথার আড়ালেই লুকিয়েছিল এক শয়তানের হাসি, এক হত্যাকারীর পরিকল্পনার পরবর্তী ধাপ। ব্যথায় কাতর হয়ে কৃতিকা তখন এমন অবস্থায় ছিল যে এক মুহূর্ত ভেবেও দেখার মতো শক্তি তার ছিল না। মহেন্দ্র যা বলল সে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিল। সে বুঝতেই পারেনি যে মানুষটিকে সে জীবন সাথী ভেবেছিল, সেই আজ তাকে মৃত্যুর দরজায় ঠেলে দিতে চলেছে। মহেন্দ্র তখন তার মেডিকেল নলেজ আর ডাক্তারের দায়িত্ব এই দুটোকেই ভয়ঙ্করভাবে অপব্যবহার করতে শুরু করল। সে পেন্টোপাজোল নামের সাধারণ গ্যাস্ট্রিক ইনজেকশন নিয়ে এলো, কিন্তু এই ইনজেকশনের আড়ালেই সে লুকিয়ে রেখেছিল প্রোপোফল, যেটা সে কৃতিকাকে দিতে চাইছিল। এখানে এক বিষয় বোঝা জরুরি। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, এই ওষুধের নাম কেন বলা হলো? তাহলে তো যে কেউ কাউকে এটা দিয়ে ক্ষতি করতে পারে। কিন্তু আসল সত্য হলো, প্রোপোফল কোনো বিষ নয়, এটি একটি শক্তিশালী ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক, যা অস্ত্রোপচারের আগে রোগীকে অচেতন করার জন্য দেওয়া হয়। এটি কখন কত ডোজে দেওয়া হবে সেটা রোগীর শরীরের ওজন অনুযায়ী নির্ভর করে, আর এর ডোজ সামান্য বেশি হয়ে গেলেই কার্ডিয়াক অ্যারেস্ট বা রেসপিরেটরি ফেইলিয়ার হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এটি সাধারণ মানুষের হাতে কোনোভাবেই পাওয়া যায় না। এটি কেবলমাত্র হাসপাতাল, সার্জন বা অনুমোদিত মেডিকেল প্রতিষ্ঠানই থাকে। কিন্তু মহেন্দ্রের ক্ষেত্রে সমস্যা ছিল ঠিক উল্টো। সে নিজেও ডাক্তার ছিল, আর তার বাবার নিজের ওষুধের দোকানও ছিল। তাই তার জন্য এই ওষুধ সংগ্রহ করা যেন আঙুলের একটি চাপ ছাড়া আর কিছুই নয়। এই কারণেই এই তথ্য বলা জরুরি। যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে নেই তাদের অনেকেই এসব বিষয়ে অজ্ঞ হয়ে থাকে, ফলে সহজেই তারা ম্যানিপুলেট হয়ে যায় অথবা কোনো অস্বাভাবিকতার মধ্যেও সন্দেহ করতে পারে না। ঠিক এই অজ্ঞতাকেই ঢাল করে মহেন্দ্র তার পরিকল্পনার পরবর্তী পদক্ষেপ নিতে যাচ্ছিল। সাথে যেসব মেডিকেল ফিল্ডে কাজ করছেন তাদের জন্যেও এগুলো রিমাইন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ যাতে তারা তাদের প্রফেশনাল এথিক্স কখনো কম্প্রোমাইজ না হয় এবং কোনো মিসইউজ চিনতে পারে। সত্যি লুকানো শুধুই ভুল মানুষদের সুযোগ দেয়। সত্যি জানানোর মাধ্যমে সমাজ আরও ইনফর্মড, সচেতন এবং নিরাপদ হতে পারে। তাই তথ্য দেয়া অত্যাবশ্যক, যাতে কেউ কোনো সিস্টেম, প্রফেশন বা জ্ঞানের মিসইউজ না করতে পারে, আর যদি কেউ করে সেটি মানুষ শনাক্ত করতে পারে। মেডিকেল স্টাডিজ অনুযায়ী প্রোপোফল যদি হাত বা কবজির মতো ছোট ভেনে দেওয়া হয়, রোগীর তীব্র ব্যথা অনুভূত হয়, কিন্তু ফোরআর্ম, কনুই বা পায়ের মতো বড় ভেনে ব্যথা তুলনামূলকভাবে কম হয়। আর মহেন্দ্র চায়নি কৃতিকা বা পরিবারের কেউ ইনজেকশনের পরে তার অস্বাভাবিক ব্যথার সন্দেহ করুক। তাই কারো কিছু বুঝে ওঠার আগেই সে কৃতিকার ডান পায়ে ক্যানুলার মাধ্যমে এটা ইনজেক্ট করে দিল। এটা ছিল একদম পরিকল্পিত ও হিসেব করা পদক্ষেপ, যাতে কেউ কিছু বুঝতে না পারে। মহেন্দ্র ক্যানুলার দিয়ে পেন্টোপ্রাজোলের পাশাপাশি চুপি চুপি প্রোপোফল ইনজেক্ট করে। কৃতিকাকে জানিয়ে দিল যে তার খুব শীঘ্রই আরাম পাওয়ার কথা। এই পরিকল্পনা অনুযায়ী পরের দিন অর্থাৎ 22 এপ্রিল 2025-এ মহেন্দ্র কৃতিকাকে তার পিতামাতার বাড়িতে ছেড়ে নিজের অফিসের জন্য বেরিয়ে গেল, যাতে কৃতিকার মৃত্যু তার পিতামাতার কাছে ঘটে এবং কেউ মহেন্দ্রের ওপর কোনো প্রশ্ন তুলতে না পারে। 23 এপ্রিল কৃতিকাকে ক্যানুলা দেওয়া অংশে ব্যথা অনুভূত হতে শুরু করল। এই কারণে কৃতিকার মহেন্দ্রকে মেসেজ পাঠানো হয়, জিজ্ঞেস করতে যে সে ক্যানুলা সরাতে পারবে কিনা। কিন্তু মহেন্দ্র ক্যানুলা সরানোর অনুমতি দেয়নি এবং বলল যে সে কৃতিকাকে শেষ ডোজ দেবে, তারপর আর কোনো ব্যথা হবে না। I will give you today the last dose and after that no pain will be there for you. অফিস থেকে ফিরে রাত 9:30টায় মহেন্দ্র কৃতিকাকে প্রোপোফলের শেষ ডোজ বেশি পরিমাণে লাগিয়ে দিল, যা কৃতিকা শারীরিক অবস্থাকে আরও খারাপ করে দিল। তারপর সে নিজে অন্য রুমে গিয়ে নেটফ্লিক্স দেখল এবং সেই রুমেই ঘুমিয়ে পড়ল। পরের সকাল 7:30টায় কৃতিকাকে অসাড় অবস্থায় পাওয়া গেল। মহেন্দ্র ইচ্ছাকৃতভাবে কৃতিকাকে সিপিআর দেয়নি, যাতে তার বাঁচার কোনো সুযোগ না থাকে। তারপর সে নাটক শুরু করল এবং কৃতিকাকে নিয়ে পিতামাতার সঙ্গে হাসপাতালে গেল। সেখানে ডাক্তাররা কৃতিকাকে ব্রড ডেড ঘোষণা করল। কৃতিকাকে কোল্ড ব্লাডেড হত্যা করার পরে মহেন্দ্র তা যে কোনোভাবে লুকাতে চেয়েছিল। তাই সে কাদার চিৎকার করা নাটক শুরু করল এবং বলল যে সে কৃতিকাকে তার হোম টাউনে শেষকৃত্য করবে, কারণ কৃতিকা অসুস্থ ছিল এবং তার মৃত্যু তার পিতামাতার কাছে হয়েছে। তাই কৃতিকার পিতামাতা বিশ্বাস করল যে কৃতিকার মৃত্যু অসুস্থতার কারণে হয়েছে। কিন্তু কৃতিকার বোন নিকিতা স্পষ্টভাবে বলল যে পোস্টমর্টেম ছাড়া শেষকৃত্য হবে না। এটি শুনে মহেন্দ্র ইমোশনাল নাটক শুরু করল এবং তার পরিবারের লোকরাও পোস্টমর্টেম করতে মানা করতে লাগল। তবে নিকিতার জিদে পুলিশ হাসপাতালের নির্দেশে আনন্যাচারাল ডেথ রিপোর্ট ফাইল করল এবং কাগজপত্র সম্পন্ন হবার সাথে সাথে কৃতিকার পোস্টমর্টেম শুরু করা হলো। মহেন্দ্রের পরিকল্পনা এখনও পুরোপুরি ঠিক তার ভাবনার মতোই এগোচ্ছিল। কিন্তু ঠিক যখন কৃতিকার অটোপসি শুরু হতে চলল, তার মাথায় একটাই ভয় বাসা বাঁধল, যদি পোস্টমর্টেমে প্রোপোফল ধরা পড়ে। এই ভয় তাকে এতটাই গ্রাস করল যে সে প্যানিক হয়ে গেল এবং এই ভয়ে লুকানোর জন্য সে ইমোশনাল নাটক শুরু করল। সে অটোপসি রুমের দিকে দৌড়ে গেল এবং পুলিশকে অনুরোধ করতে লাগল যেন সে নিজের স্ত্রীর পোস্টমর্টেম হতে দেখার অনুমতি পায়। কিন্তু পুলিশ তাকে কঠোরভাবে মানা করে দিল। অটোপসি সম্পন্ন হওয়ার পরে কৃতিকার সম্পর্কিত নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হলো এবং সিন অফ ক্রাইম অফিসার টিম কৃতিকাদের পিতামাতার বাড়িতে গিয়ে ক্যানিউলা সেট, ইনজেকশন টিউব এবং অন্যান্য মেডিকেল আইটেম উদ্ধার করল, যাতে সেগুলোও
ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো যায়। কয়েকদিনের মধ্যে যখন পোস্টমর্টেম রিপোর্টে কিছুই অস্বাভাবিক ধরা পড়ল না, মহেন্দ্র এই ভাবনা করে নিঃশ্বাস ফেলল যে এখন কেস ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। কেউ আন্দাজও করতে পারল না যে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই মহেন্দ্র কোনো গিল্টি ফিলিং ছাড়াই আবারও মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে শুরু করল এবং নতুন ইনস্টাগ্রাম আইডিতে ছবি আপলোড করতে লাগল। কিন্তু তার এই নাটক এখানেই শেষ হলো না। জনমুখী ইমেজ এবং ইনভেস্টিগেশন আপডেটের জন্য সে কৃতিকাদের পরিবারের বাড়িতেও যেত, তাদের সঙ্গে বসে শোক পালন করত এবং মাঝে মাঝে নরম ভঙ্গিতে পুলিশ ইনভেস্টিগেশনের অগ্রগতি সম্পর্কেও জেনে নিত। সবার সামনে সে একজন দুঃখী ও নিঃশক্ত স্বামী মনে হতো, কিন্তু বাস্তবে সে ছিল এক চতুর খুনি। মহেন্দ্র এত লোভী এবং হীন স্বভাবের ছিল যে কৃতিকাকে হত্যার পরে সে কৃতিকাদের গহনা এবং দামি জিনিসপত্র পিতামাতার বাড়ি থেকে এনেছে, ইমোশনাল নাটক করে বলল যে এতে কৃতিকাদের স্মৃতি জড়ানো রয়েছে, যা সে নিজের সঙ্গে রাখতে চায়। কয়েকদিনের মধ্যে সে বেঙ্গালুরু থেকে 400 কিমি দূরে উদুপিতে বসবাস শুরু করল। সেখানে সে গ্যাস্ট্রো সার্জারি প্র্যাকটিস করতে লাগল, যাতে পরিচিত সবাই থেকে দূরে নিজের জীবন ইচ্ছেমতো কাটাতে পারে। মহেন্দ্র যা চেয়েছিল তা সে পেয়ে গেল এবং কৃতিকাকে হত্যার পরে সে স্বাধীন হয়ে উঠল তার পুরনো সম্পর্কের সঙ্গে পুনরায় যুক্ত হতে। কৃতিকার মৃত্যু হওয়ার পরে সে নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলল, যাতে তার অতীত জীবন থেকে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। মহেন্দ্র বিভিন্ন মেয়েকে মেসেজ করা শুরু করল, যারা তার বিয়ের আগে তার সঙ্গে যোগাযোগে ছিল। মহেন্দ্র কমপক্ষে 4 জন মেয়েকে যোগাযোগ করার চেষ্টা করেছিল, যার মধ্যে একজন ডাক্তারও ছিল। তাদের মধ্যে একজন মেয়ে কৃতিকাদের সাথে বিয়ের পরে মহেন্দ্র থেকে দূরে থাকার জন্য সব সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপ থেকে তাকে ব্লক করে রেখেছিল। মহেন্দ্র যখন এটি জানতে পারল, তখন সে হতাশ হয়ে গেল এবং তার এই মিথ্যে প্রেম দেখানোর জন্য পেমেন্ট অ্যাপ ফোনপে থেকে ওই মেয়েকে মেসেজ পাঠালো, আই কিল্ড মাই ওয়াইফ ফর ইউ। কিন্তু ওই মেয়েটি এটিকে মহেন্দ্রের নাটক মনে করে মেসেজটি উপেক্ষা করল। যখন মহেন্দ্র ওই মেয়ের সঙ্গে আবার সম্পর্ক স্থাপন করতে পারল না, তখন সে আরেকটি মেয়েকে মেসেজ পাঠালো, যাকে সে পোস্ট গ্র্যাজুয়েশনের সময় থেকে চেনে এবং যার সঙ্গে তার সম্পর্কও ছিল। সত্যি বলতে কৃতিকাকে বিয়ে করার আগে 2023 সালে মহেন্দ্র সেই মেয়েকে বিয়ের প্রপোজালও করেছিল, কিন্তু কৃতিকাকে সঙ্গে দেখা হওয়ার পরে সে সেই মেয়েকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং তার পিতাকে মিথ্যা বলল যে মহেন্দ্রের গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। ভাবুন তো, তার পিতাও এই মিথ্যায় জড়িয়ে পড়ল। এবার ওই মেয়ের সঙ্গে আবার সম্পর্ক স্থাপনের জন্য মহেন্দ্র তাকে মেসেজ পড়ল যে সে তার মৃত্যুর মিথ্যা কথা বলল যে কৃতিকাকে বিয়ে করার জন্য, কারণ তার কুণ্ডলিতে লেখা ছিল যে তার প্রথম স্ত্রীর মৃত্যু নিশ্চিত। এই নাটকটি সে ওই মেয়েকে বাঁচানোর জন্য করেছিল, কারণ সে তাকে সত্যি ভালোবাসত। এই সব দেখায় যে মহেন্দ্রের মানসিকতা কতটা বিকৃত ছিল। হত্যা করার পর মহেন্দ্র সম্পূর্ণ স্বাধীনভাবে প্রতিটি কাজ করতে লাগল। সে এখন আর কোনো জিনিসের ভয় পেত না। 6 মাস কেটে গেল এবং কারোর কানে খোঁচা পর্যন্ত যায়নি, কারণ কৃতিকাকে হত্যা করা হয়েছে। কিন্তু মহেন্দ্র যতটা রিল্যাক্স হয়ে তার জীবন উপভোগ করতে ব্যস্ত ছিল, সেটি ভুলে গিয়েছিল যে তার পাপের পাত্র পূর্ণ হয়ে গেছে, যা শীঘ্রই ফেটে যাবে। 13ই অক্টোবর 2025-এ যখন কৃতিকাদের পরিবারের ঘা এখনও পুরোপুরি সেরে ওঠেনি, তখন সেই ঘা আবার তাজা হয়ে উঠল। 6 মাস পর কৃতিকার FSL রিপোর্ট এলো। এই রিপোর্টে কৃতিকার অর্গ্যানগুলোতে প্রোপোফলের ট্রেসেস পাওয়া গেছে। ওভারডোজের কারণে কৃতিকাকে রেসপিরেটরি ফেলিয়ার হয় এবং তার মৃত্যু ঘটে। এই রিপোর্ট সামনে আসার পরে কৃতিকার পিতা 13ই অক্টোবর মারথাহালি থানাতে মহেন্দ্রের বিরুদ্ধে তার মেয়ের হত্যার FIR দায়ের করেন। এরপর পুলিশ UDR অর্থাৎ আনন্যাচারাল ডেথ রিপোর্টকে মার্ডারে রিক্লাসিফাই করে এবং 14ই অক্টোবর পুলিশ মহেন্দ্রকে উদুপি জেলার মণিপাল সাব ডিস্ট্রিক্ট থেকে গ্রেপ্তার করে। পুলিশ মহেন্দ্রের কাছ থেকে মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করে এবং ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠায়। সেখানে পুলিশের তদন্তে পাওয়া যায় তার ফোনের অ্যাপে পাঠানো মেসেজ, যেখানে সে লিখেছিল, আই কিল্ড মাই ওয়াইফ ফর ইউ। এরপর পুলিশ সেই সব মেয়েদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে যাদের মহেন্দ্র মেসেজ করেছিল। সব তদন্তের পর এটা নিশ্চিত হয় যে এই মেয়েদের কেউ এই হত্যাকাণ্ডে জড়িত ছিল না। সিনস অফ ক্রাইম টিম
ইতিমধ্যেই ক্যানুলা ফেট, ইনজেকশন টিউব এবং মেডিকেল আইটেমস উদ্ধার করে ফেলেছিল। সুতরাং সব প্রমাণ মহেন্দ্রের বিরুদ্ধে কেসকে আরও শক্তিশালী করে। কিন্তু এতগুলো প্রমাণ থাকার পরও মহেন্দ্র শান্ত ছিল এবং একটাই কথা বলছিল যে সে নির্দোষ এবং কৃতিকার মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এরপর পুলিশ যে নতুন তথ্য উন্মোচন করল তা আরও চাঞ্চল্যকর। পুলিশ জানিয়েছে যে মহেন্দ্র রেড্ডি এবং তার দুই ভাই নাগেন্দ্র এবং রাঘবের বিরুদ্ধে 2018 সাল থেকে মাল্টিপল চিটিং, ফ্রড এবং ক্রিমিনাল ইন্টিমিডেশন সংক্রান্ত মামলা চলছে। এর মধ্যে মহেন্দ্রের যমজ ভাই নাগেন্দ্র এক মেয়ের সঙ্গে মন্দিরে মিথ্যা বিয়ে করেছিল এবং সেই বিয়ে রেজিস্টারও করানো হয়নি। বাস্তবে মহেন্দ্র এবং রাঘব ওই মেয়ের ট্রাস্টের অপব্যবহার করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিল এবং পরে তাকে ত্যাগ করার অভিযোগ রয়েছে। অর্থাৎ একই মেয়ের পেছনে 3 ভাই শিকারী কুকুরের মতো লেগেছিল। এরপর 24 এপ্রিল 2025-এ এই মামলার 1 লাখের সেটেলমেন্ট হয়। কিন্তু সেটেলমেন্টের দিন ওই মেয়েকে ইন্ট্রাভেনাস ড্রাগের ওভারডোজে মৃত অবস্থায় পাওয়া যায় এবং এই দিনটাই ছিল সেই দিন যখন ডক্টর কৃতিকা রেড্ডি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। কিন্তু সেই ভিকটিমের সঙ্গে কি ঘটেছিল তা এখনও পরিষ্কার নয়। তবে একই দিনে 2টি মৃত্যুর একই ধরনের ঘটনা স্রেফ কাকতালীয় হতে পারে না। বিয়ে কোনো পারফেকশন কন্ট্রাক্ট নয়, এটি হলো দায়িত্ব নিজের পার্টনারের সব দুর্বল মুহূর্তে পাশে দাঁড়ানোর। কৃতিকার যেখানে তার স্বামীর পাশে থাকা প্রয়োজন ছিল, সেখানে সে পেয়েছিল গোপন রূপে বিচার, রাগ এবং শেষ পর্যন্ত প্রতারণা। সেই সঙ্গে মহেন্দ্র রেড্ডি তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় লজ্জিত করতে দেখালো, কিন্তু সেই ব্যথা সে দেখল না, যা কৃতিকাকে প্রতিদিন সহ্য করতে হচ্ছিল। এরপর তার হত্যা করার পরে সঙ্গে সঙ্গেই ইনস্টাগ্রামে নতুন পার্টনার খোঁজা দেখায় যে এটি কোনো ক্রাইম ইম্পালসে করা হয়নি, বরং মহেন্দ্র রেড্ডি একটি মানুষের জীবনকে তার ইচ্ছা ও আকাঙ্ক্ষার চেয়ে বেশি মূল্যায়ন করেছিল।